বলেছিলাম অ্যাস্ট্রোর, ওটা থেকে পড়াবো না, যেটা থেকে পড়াবো সেই বইটা আমি গ্রুপে পাঠাচ্ছি। গ্রুপে পাঠাবো না, ইয়েতে আপলোড করে দেবো, ড্রাইভ ক্লাসরুমে আপলোড করে দিই, সেটাই বেটার। হোয়াটসঅ্যাপে পাঠাও, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসরুমে ডাউনলোড হতে টাইম লাগে অনেকটা। তাহলে আমি গ্রুপেই পাঠাচ্ছি এই বইটা থেকে। আপলোডও করে দিও একটু। ঠিক আছে, করে দেবো। এখন এটা পাঠিয়ে দিলাম, কারণ এটা থেকেই পুরো তোমার এই স্টেলার অ্যাটমসফিয়ার থেকে এন্ড অব্দি পুরোটা এই বই থেকেই ফলো করবো। বইটা কোথায়? যাচ্ছে। আচ্ছা, তোমাদের শুরু হবে হচ্ছে স্টেলার স্পেকট্রা দিয়ে শুরু হবে, স্টারস অ্যান্ড স্টেলার প্রপার্টিজ, এটা দিয়ে শুরু হবে। দেখো তো গেছে বইটা? নেট চলছে না, কি হলো? পেয়েছো বইটা? নেটটাও চলছে না, দাঁড়াও। আচ্ছা, যাচ্ছে, তোমরা খাতাটা খোলো, খুলে হেডিং দাও স্টারস অ্যান্ড স্টেলার প্রপার্টিজ বলে হেডিং দাও। আগে বলে নিই। ঠিক আছে, বইটা চলে গেছে। হেডিং দাও খাতায়, স্টার অ্যান্ড স্টেলার প্রপার্টিজ, যেটা হেডিং ছিল ওটাই হেডিং দাও, দিয়ে নিচে লেখো অ্যাজ উই নো as we know that stars are the key points, as we know that stars are the key points to understand the secrets of our universe, as we know that the stars are the key points to understand the secrets of our universe. From the study of stars, we get to know from the study of stars, we get to know the formation of planets, the origin of elements, the formation of planets, the origin of elements, the characteristics of galaxies, the origin of elements, the characteristics of galaxies, and the future of our solar system,
ক্যারেক্টারিস্টিক্স অফ কি বললে? Characteristics of galaxies and the future of our solar system. হয়েছে? But unfortunately, the stars are much far away from us. But unfortunately, the stars are much far away from us. So it is difficult to measure their properties separately. Therefore, astronomers need to make some correlations graphically কোরিলেশনের পরে কি বললে? graphically make some correlations graphically in order to determine the different stellar properties. In order to determine the different stellar properties, মানে হচ্ছে যেহেতু এই তারাগুলো আমাদের থেকে অনেক দূরে বসে রয়েছে, ফলে আমরা যদি এক্স্যাক্টলি ওর ওপর বসে ওর প্রপার্টিগুলোকে মাপতে যাই সেটা সম্ভব নয়। দ্বিতীয়ত ওকে আমরা দেখতেও পাই খুব ছোট্ট আকারে, যেটাকে তুমি মানে তাকে বিশ্লেষণ করাটা খুব ডিফিকাল্ট। ফলে আমরা কি করি, বিভিন্ন রকম হাই রেজলিউশনের মধ্যে দিয়ে বা হাই পাওয়ারফুল মেথড ইউজ করে একটা কোরিলেশন তৈরি করি, যে তারাটা আমরা দেখতে পাচ্ছি সেটার সঙ্গে আমরা যেটাকে আমাদের ল্যাবে যেটার উপরে কাজ করব সেটার মধ্যে। সো এই ধরনের কোরিলেশন আমাদের কিসে সাহায্য করবে? ওর বিভিন্ন স্টেলার প্রপার্টি গুলো জানতে সাহায্য করবে, এবং সেই স্টেলার প্রপার্টি গুলো থেকে তুমি কি জানতে পারবে? তুমি জানতে পারবে ওর বয়স, ওর ডিস্টেন্স, যেগুলো আমরা বারবার মাপছি, ও কোন ম্যাগনিটিউডে রয়েছে, এইগুলো। তো অলরেডি তোমরা লুমিনোসিটি, ডিস্টেন্স এগুলো মাপতে শিখে গেছো। এই স্টেলার প্রপার্টিজ দিয়ে কি মাপবে? কোনো একটা স্টার তার ইকুইলিব্রিয়ামে থাকলে তার উপর প্রেসার কিরকম হবে, ইকুয়েশন কিরকম হবে, ইকুয়েশন অফ স্টেট কিরকম হবে, সেক্ষেত্রে কিরকম ধরনের এক্সপ্যানশন বা কি ধরনের ওখানে অ্যাবজর্পশন লাইন তোমরা পেতে চলেছো, এই সব কিছু তোমরা পড়বে স্টেলার প্রপার্টিজ এর মধ্যে। তো বেসিক্যালি আমাদের কনসেন্ট্রেশন থাকবে ইকুইলিব্রিয়ামের দিকে, কি ধরনের ইকুইলিব্রিয়াম সেগুলো পড়তে পড়তে জানতে পারবে। সো স্টেলার অ্যাটমসফিয়ার বা স্টেলার প্রপার্টিজ পড়ার মানেই হচ্ছে একটা স্টার তার আরো কিছু প্রপার্টি আমরা জানবো, যেগুলো আমাদের কিসে হেল্প করবে? যেগুলো আমাদের হেল্প করবে ওই স্টারটার সম্পর্কে আরো অনেক তথ্য আমাদের কাছে তুলে ধরতে। ক্লিয়ার? তো এই ছিল তোমার স্টেলার প্রপার্টিজ কি জন্য পড়ছো সেটা। তো লিখে নাও যে দেয়ার আর এরপর লেখো দেয়ার আর
total 7 stellar properties. There are total 7 stellar properties of a star. There are total 7 stellar properties of a star. First, distance. First hoche distance. Second is luminosity. Luminosity. Third is temperature. Fourth is mass. Distance, luminosity, temperature, mass. Composition. Fifth, composition. Sixth, diameter. 7, age. Distance, luminosity, temperature, mass, composition, diameter, and age. কি বললাম? Distance, luminosity, temperature, mass, composition, diameter, and age. So প্রথমে আমরা এই ডিসটেন্স, লুমিনোসিটি, টেম্পারেচার, ডায়ামিটার, মাস এগুলো কিভাবে মাপতে হয় সেগুলো ধীরে ধীরে শিখেছি। এরপরে সেখানে দেখবে বিভিন্ন ধরনের এইচআর ডায়াগ্রাম, স্টিফেন বোলজম্যান রিলেশনস এগুলো আমরা ইউজ করব, এবং ওখান থেকে যেই মাস আর যে লুমিনোসিটি রিলেশনস গুলো আমরা পাবো সেগুলো হেল্প করবে আমাদের ওর সারফেস টেম্পারেচার খুঁজে বার করতে, এবং সেই সারফেস টেম্পারেচারের উপরে বেস করে আমরা ক্লাসিফাই করতে শিখবো স্টারকে, এবং তার থেকে অ্যাবজর্পশন, এমিশন, স্পেকট্রা জানতে পারবো, তার কম্পোজিশন জানতে পারবো, এবং ফাইনালি সেখান থেকে আমরা সেই স্টারটার একটা এজ বার করতে পারবো। সো এত অবধি বোঝা গেছে যে কি করতে চলেছি আমরা স্টেপ বাই স্টেপ? লেখা আছে প্রত্যেকের? হ্যাঁ, হয়ে গেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এবার কেউ একজন একটু রিড আউট করো। কে করবে? মৌসুমি করো, হোয়াট ইজ স্টার থেকে রিড আউট করো। What is star? Stars are objects bound by self-gravity, and it radiates energy supplied by an internal source. Partially spherical, since gravity is spherical, symmetric or spheroidal if other axis symmetric forces present. Source of radiation is usually nuclear energy released by the fusion reaction that takes place in stellar interiors, and sometimes gravitational potential energy released in contraction or collapse. ফাইন, তাহলে স্টারের ক্ষেত্রে দুটো টার্ম তোমরা শিখলে, তার মধ্যে একটা জানো রেডিয়েস এনার্জি, এই কথাটা তো বারবার পড়ছো, সেই রেডিয়েশন থেকে বিভিন্ন ধরনের অবজারভেশনস করা যায় অ্যান্ড অল। সেলফ গ্র্যাভিটি মানে কি? স্টারটা নিজেই নিজেকে ধরে রাখতে পারে। সেলফ গ্র্যাভিটির মানে হচ্ছে একটা স্টার সে বাইরের অন্য স্টারের দ্বারা, তার গ্র্যাভিটি দ্বারা যেরকম পুল থাকতে পারে, সেরকম স্টারটা নিজেই নিজেকে ধরে রাখার ক্ষমতা রাখছে। সো ইট ইজ বাউন্ড বাই সেলফ গ্র্যাভিটি, and due to this self gravity ওর শেপটা স্ফেরিক্যাল হয়। যেই রিজনটা তোমরা আমাদের পৃথিবীর ক্ষেত্রেও দাও যে কেন স্ফেরিক্যাল হয়, একই রিজনে এটার স্ট্রাকচারও স্ফেরিক্যাল হয়। এবং আমরা সব থেকে বেশি স্টারের মধ্যে যে এনার্জি গুলো দেখি, ভেতরে তো স্টারের মধ্যে তাহলে কোথাও এনার্জি তৈরি হচ্ছে। সো দ্য মেন সোর্স অফ রেডিয়েশন ইজ দ্য নিউক্লিয়ার এনার্জি রিলিজড বাই ফিউশন রিয়াকশনস। সো এখন অ্যাস্ট্রোফিজিক্সের একটা ওয়ান অফ দ্য কি বলবো মানে হট একটা টপিক হচ্ছে তোমার রিসার্চে নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স। এই যে ভেতরে নিউক্লিয়ার রিয়াকশনস গুলো হচ্ছে, সেখানে অনেক কিছুই রয়ে গেছে যেগুলো এখনো ইনভেন্টেড হয়নি। সো এই নিউক্লিয়ার এনার্জি, যেটা স্টারের মধ্যে সব এনার্জির উৎস, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং অনেকটাই আমাদের কাছে আননোন, যেটার উপর এখন প্রচুর রিসার্চ চলে। আর জানো সার্নও সেইটা নিয়েই কাজ করে। সো সেটা নিয়েই কাজ করে না, ওয়ান অফ দ্য টপিকস হচ্ছে এই নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স। সো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে নিউক্লিয়ার ফিউশন এগুলো যে হচ্ছে স্টারের মধ্যে, তার থেকে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়। অনেক এরকমও তথ্য আছে যে দেখা গেছে আমরা এতদিন যেগুলো পড়ছি যে স্টারের ভেতরে এইটা থাকার কথা নয়, সেগুলো অনেক সময় কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। এমনই টপিক এসে গেছে যেগুলো পরবর্তীকালে নোবেলের জন্য বিভিন্ন রিসার্চ চলছে, নোবেলের জন্য নমিনেটেড হবে। সো এটা ভালো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এইটার ব্যাপারে আমরা এই তোমাদের সিলেবাসে অত থাকবে না, নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স কিছুটা থাকবে, কসমোলজি আর এটা মিলিয়ে।
তো ঠিক আছে, এর পরেরটা পড়ো। বেসিক অবজারভেশনস অফ স্টারস ক্যান বি ফটোইলেকট্রিক প্রশ্ন ছিল এখানে স্টারের যে শেপ অ্যান্ড গুলো স্পেকট্রোস্কোপিক। এরপরে পড়ো। হ্যাঁ, তো হ্যাঁ একটা শুনতেই পেলাম না। স্টারের শেপ, হ্যাঁ স্টারের শেপ গুলো তো স্ফেরিক্যাল শেপের, বাট আমরা যখন আর্থ থেকে দেখছি ওগুলো শেপ গুলো তো মানে মানে কিরকম পেন্টাগন। হ্যাঁ কেন হয়, কেন হয়? তো তুমি যে ডিস্টেন্সে বসে রয়েছো, তোমরা যখন প্যারালাক্স পড়ছিলে কি পড়ছিলে বলো? আমরা তো প্যারালাক্স পড়ার সময় দেখেছি ওই যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করার কথা, একটা স্ফিয়ার তার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা তোমার চোখে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে তবে না তুমি ওকে গোটাটা দেখতে পাবে। এবার আমরা ওই দূরত্বের জন্য কি হয়ে যায়, সেখানেই তো ওই প্যারালাক্স ক্যালকুলেশন গুলো আমরা করছিলাম, যে ওই অ্যাঙ্গেলটাই আমরা পুরোপুরি তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না। পরে তুমি ওর স্ফেরিক্যাল শেপটা দূর থেকে বুঝবে কি করে? বুঝতে পারবে না, তোমার সেটাকে দেখে ডট মনে হবে। হ্যালো, বুঝতে হ্যাঁ পারলেন? আর একবার একটু বলো, শোনা গেল না ঠিক। আমি বললাম যে আমাদের থেকে তো স্টার অনেক দূরে রয়েছে। এবার আমি যখন মাপি, আমি তোমাকে যখন প্যারালাক্স শিখিয়েছিলাম ডিস্টেন্স মেজার করতে, সেখানে দু ধরনের ডিস্টেন্স তোমরা পড়েছো, ওয়ান ইজ লিনিয়ার ডিস্টেন্স, অ্যানাদার ওয়ান ইজ অ্যাঙ্গুলার সেপারেশন বলো বা অ্যাঙ্গুলার সাইজ যাই বলো না কেন। সো যখন তুমি অ্যাঙ্গুলার সাইজ মাপছো, ওই অ্যাঙ্গেল যেটাও রেডিয়াস আমার চোখে সাবটেন্ড করছে সেটা তো অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে, কত দূরে বসে রয়েছে বলে। তাহলে তুমি কি আদৌ ওর পুরো যে গোল শেপ সেটা দেখতে পাবে? কখনোই দেখতে পাবে না। তুমি যেটা দেখতে পাচ্ছ ওর থেকে যে রেডিয়েশনটা আসছে, সেই রেডিয়েশনটার একটা কণা দেখতে পাচ্ছ। কখনোই তুমি ওর শেপ এখানে বসে দেখতে পাবে না, যেটা গোল হবে বা কি হচ্ছে বোঝাই যাবে না। বুঝলে এবার? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আর কিছু? না, আপাতত না। এটা পড়ো এবার ফটো ইলেকট্রিক অবজারভেশনস থেকে। বেসিক অবজারভেশন অফ স্টার্স দ্যাট আর photometric and spectroscopy. Photometric observation give photometric observations give an estimate of the effective temperature of the star, which is estimate of the temperature of the star's outermost layer called photosphere. Spectroscopic observation. Chemical composition can be inferred from the stellar spectra, but it depends more Crucially on temperature. lines are superimposed on the continuum spectra either as emission lines or absorption lines, depending upon whether the intensity is enhanced or diminished. অর্থাৎ তোমরা দু ধরনের অবজারভেশন এখানে স্টাডি করতে পারা যায়। একটা স্টার নিয়ে যারা অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিতে কাজ করে তারা এই দু ধরনের কাজই করে থাকে, ফটো ইলেকট্রিক অবজারভেশন আর স্পেকট্রোস্কোপি। সো ফটো ইলেকট্রিক অবজারভেশনস এর ক্ষেত্রে কি হয়, তুমি জাস্ট বাইরের আউটার মোস্ট টেম্পারেচারটাকে কোনোভাবে মাপার চেষ্টা করছো, যেটা ফটোস্ফিয়ার। সেটা তোমাকে একটা স্টারটা বাইরে থেকে ওটা হট স্টার হবে না কোল্ড স্টার হবে সেটুকুনি বলে দিল, বাট সেই স্টারটার ভেতরের কনস্টিটিউয়েন্টস কি, কেমিক্যাল কম্পোজিশন কি, এই সবকিছু কখনোই আউটার সারফেসের টেম্পারেচার থেকে জানতে পারবে না। তার জন্য তোমাকে ওর ভেতরের টেম্পারেচার জানতে হবে। এবার ভেতরের টেম্পারেচার জানা মানে কি, স্টারের ভেতরে অনবরত রেডিয়েশনস চলছে, ওর ভেতরে নিউক্লিয়ার ফিউশনস চলছে, অর্থাৎ এনার্জি রিলিজ, এমিশন, অ্যাবজর্পশন এগুলো চলছে। সো আমরা কি করব, আমরা একটা স্টারের মধ্যে এই রেডিয়েশনের জন্য কি ধরনের এমিশন বা অ্যাবজর্পশন লাইন পাচ্ছি সেটা নেব, নিয়ে যে এলিমেন্টের অ্যাবজর্পশন বা এমিশন স্পেক্ট্রের সঙ্গে সেটা ম্যাচ খাবে, সেইটা থেকে উই ক্যান কনক্লুড যে এই এলিমেন্টটা ওই স্টারের মধ্যে রয়েছে। সো স্পেকট্রোস্কোপিক অবজারভেশন মানে কি, ভেতরে ঢুকে গিয়ে কোনো একটা পার্টিকুলার ভেতরে আরো বেশি মানে বিশ্লেষণ করা সেটাকে বলতে পারো, সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপিক অবজারভেশন। আর ফটোমেট্রিক অবজারভেশন হচ্ছে না বাইরের আউটার মোস্ট সারফেসটা কিরকম, সেটা গরম না হালকা মানে ঠান্ডা, সেটা কিরকম কালার দিচ্ছে, কি কালার ইন্ডেক্সকে বিলং করছে, দিস অল আর photometric observations, whereas in case of spectroscopic observations we are much concerned about the inner surface temperature, its radiation, and from that we can conclude the star is composed of which kind of elements, কি ধরনের elements, কি ধরনের chemical composition starটার মধ্যে রয়েছে, this all are concluded from the spectroscopic observations. বোঝা গেল?
বুঝতে পেরেছো? ফাইন। সো স্টেলার স্পেকট্রা। দিদি, হ্যাঁ বলো। হচ্ছে স্টারের কালার দেখে আমরা কি কি ইয়ে করতে পারি, মানে কি কি? কালার ইন্ডেক্স থেকে তুমি বলতে পারো, সেটা হচ্ছে টেম্পারেচারের ব্যাপারটা। সেন্স নেক্সট হচ্ছে এই স্টেলার স্পেকট্রা যেটা পড়বে, সেখানে এই কালার ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন হয় স্টারের। সেই ক্লাসিফিকেশন গুলোয় ফেলতে পারবে। এবার যেই সেই ক্লাসিফিকেশন গুলোয় ফেলবে, তখন ওই কালার বা ইয়ে থেকে যে লাইনগুলো, সেখান থেকে তুমি কিছু কিছু কম্পোজিশন, সেটা আদৌ এক্সাইটেশন স্টেটে আছে না গ্রাউন্ড স্টেটে আছে, এই ধরনের জিনিসগুলো জানতে পারবে। স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস মানে যেগুলো তোমরা ইয়ে করতে পারবে, কি বলবো, মানে ভেতরের কম্পোজিশনের সম্পর্কে তুমি বলতে পারবে টেম্পারেচার, ইনার টেম্পারেচারটা হলে। আর যদি বাইরের সারফেসে তুমি কালার ইন্ডেক্সটা শুধু দেখো, তাহলে সেক্ষেত্রে তোমার পক্ষে শুধু এটাই বলা সম্ভব যে ওই তারাটা গরম না ঠান্ডা। আর সেকেন্ড যেটা বলা সম্ভব, ওটারও ক্লাসিফিকেশন হয় যে ওটা কি ধরনের মানে ইয়েতে পড়ছে। এইচআর ডায়াগ্রাম থেকে ইউ ক্যান কনক্লুড whether it is main sequence star না কোনো কমেন্টস না কি ধরনের জিনিস, সেটা বলতে পারবে বাইরের টেম্পারেচারটা দেখে। আচ্ছা, কেন হয়? এই যে এই তোমার টেম্পারেচার কি ধরনের রেডিয়েশনস হচ্ছে আউটার মোস্ট সারফেসে, তার উপর ডিপেন্ড করে কেন হয়। পড়বে এই হটস্টার কোল্ডস্টার কিভাবে আসছে, এই স্টেলার স্পেকট্রা ঢোকো, পড়বে ধীরে ধীরে। সুশোভন, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। অভিরূপ, হট আর কোল্ড স্টার কেন হয়, একটু এটা এগোতে এগোতে কিছুটা বুঝতে পারবে, দেন আমি একবার ক্লারিফাই করে দিচ্ছি, ঠিক আছে? মৌসুমী পড়ো। Stellar spectra. Looking at stars from their spectral difference, the study of radiative energy emitted by stars in small wavelength bands. Order of a few star angstrom or even fraction of an angstrom, and cover all the wavelengths. Stellar spectral classification. Stellar spectra are of different types, but can be ordered in continuous spectral sequence. শোনা যাচ্ছে না কেন বলো তো? মৌসুমীর আওয়াজটা খুব লো আসছে। তোমরা শুনতে পাচ্ছ না? আওয়াজ লো পাচ্ছ? আমি তো মাঝে মাঝে অফ শুনছি ওর ইয়েটা। ঠিক আছে, মৌসুমী এতটা পড়লো তো, এবার অভিরূপ বা কেউ একজন একটু কন্টিনিউ করো, ওর এটা তো শুনতে পাচ্ছি না ঠিকঠাক। ও কতদূর পড়লো বলো তো? স্টেলার স্পেকট্রাল ক্লাসিফিকেশনটা পড়লো তো? হ্যাঁ, তারপরেরটা থেকে পড়ো। কেউ একজন পড়ো, সুশোভন আছে, শুভজিৎ আছে, কেউ একজন পড়ো। একটু দিদি পিডিএফটা নামাও। এইখান থেকে হবে নাকি? হ্যাঁ। Looking at stars from their spectral difference, the study of radiative energy emitted by stars in small wavelength bands, order of a few angstrom or even a fraction of an angstrom, and covering all wavelengths. Stellar spectral classification. Stellar spectra are of different types but can be ordered in a continuous sequence. Spectral sequence. Finally established by Morgan, Kinnan, and Killman in 1943. Also, most stellar spectra show absorption lines in abundance superposed on the continuum radiation. Why? ওয়েলনেস কার্চফস ল। আচ্ছা, হেডিং দাও। লেখা নেই কার্চফস লটা। দেখো, কার্চফস ল and spectroscopy. Kirchhoff's law and spectroscopy. তিনটে কার্চফের ল আছে স্পেকট্রোস্কোপির। এক নম্বর লেখো, a luminous solid liquid or a dense gas, a luminous solid liquid or a dense gas, a luminous solid liquid or a dense gas emits light of all wavelengths
a luminous solid, liquid, or a dense gas emits light of all wavelengths. Number 2, হয়েছে এটা? A luminous solid, liquid, or dense gas emits light of all wavelengths. অদিতি হয়েছে? হ্যাঁ হয়েছে। Next, a low density, মানে 2 number, huh? Emits light of all wavelengths. Emits light of all wavelengths. Second, a low density hot gas seen against a cooler background. A low density hot gas seen against a cooler background emits a bright line or emission line spectrum. কি বললাম? A low density hot gas seen against a cooler background. A low density hot gas seen against the cooler background emits a bright line or হট গ্যাসের পরে ওটা কি বলছো? হট গ্যাসের পরে seen against দেখা যায় সিন seen against a cooler background. না মানে হটার কোন একটা স্টারকে যদি আমি একটা কম্পারেবলি ঠান্ডা কোন এর মানে ব্যাকগ্রাউন্ডে দেখি, সো ইন দ্যাট কেস ইট এমিটস ব্রাইট লাইন অর এমিশন লাইন স্পেকট্রাম. A low density hot gas seen against a cooler background emits a bright line or emission line spectrum. হয়েছে? মৌসুমী লিখেছ? হ্যাঁ লিখেছি। Third, a low density cool gas in front of a hotter source of a continuous spectrum creates a dark line or absorption line spectrum. A low density cool gas in front of a hotter source of a continuous spectrum creates a dark line or absorption line spectrum. প্রত্যেকে লিখতে পেরেছো না? আরেকবার রিপিট করব. লিখেছো? সেখানে ডেনসিটিটা এত বড় ফ্যাক্টর কেন? এখানে ডেনসিটি নিয়ে ডেনসিটি কেন বড় ফ্যাক্টর এরপরেই দেখতে হবে. যখন ইকুইলিব্রিয়াম দেখবে সেখানে সবকিছু ডেনসিটি দিয়ে ডিফাইন হবে. সব জায়গায় ডেনসিটি, তখন মাস ভলিউম ওই রকম ভাবে কোনো কাজেই লাগবে না. আমরা যখন এই স্টেলার ফিজিক্সে পড়বো কি বলে, যখন ইকুইলিব্রিয়াম ডিফাইন করব পুরোটাই ডেনসিটির টার্মসে ডিফাইন হবে, পুরোটাই ডেনসিটি ডিপেন্ডেন্ট হয়ে যাবে. ডেনসিটি, প্রেসার, এরা সব থেকে ভাইটাল রোল গুলো প্লে করবে. ধীরে ধীরে বুঝতে পারবে, এগুলো পুরো কনসিকুয়েন্স ওয়াইজ আসবে. ওই তখন অভিরূপ যে কোয়েশ্চেনটা করছিল এই ঠান্ডার গরম মানে হট স্টার কোল্ড স্টার এইরকম কেন হচ্ছে, কেন এরকম দেখছি, সেগুলোর উত্তরও এই করতে গিয়েই পেয়ে যাবে. দিদি হেডিংটা কি ছিল? কার্চফ ল বলেছিলাম কি? স্পেকট্রোস্কোপি এন্ড কারচফস ল. So এবার আমাকে বলা, তিনটে ল তো লিখলে. Now answer this question. Most stellar spectra show absorption lines in abundance superposed on the continuum radiation. Why? এটা উত্তর তো এমনিও দেওয়া রয়েছে, বাট এক্সপ্লেন করে বোঝাও. কোশ্চেনটা আরেকবার একটু বলো.
এই কোয়েশ্চেনটা, মোস্ট স্টেলার স্পেকট্রা শো অ্যাবজর্পশন লাইন্স ইন অ্যাবান্ডেন্স সুপারপোজড অন দ্য কন্টিনিউয়াম রেডিয়েশন বাই। অ্যাট ফার্স্ট তোমরা কার্চফসে যে তিনটে ল পড়লে সেটা একবার নিজেরা পড়ো, আদারওয়াইজ রিয়েলাইজ করতে পারবে না। পড়ে আমাকে আনসার করো, যদি না ঠিকঠাক হয় দেন আমি লিখিয়ে দেবো। মানে দিদি বলতে চাইছে মানে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু স্টারের কোরের টেম্পারেচারটা অনেক বেশি হয়, সেই জন্য এখানে থার্ড লটা অ্যাপ্লিকেবল হচ্ছে। থার্ড লটা অ্যাপ্লিকেবল হচ্ছে, তাহলে স্টারের কোডটা যদি খুব, তার মানে কি বলছো স্টারের মানে কোডটা হচ্ছে বেশি উত্তপ্ত, আর তাহলে আমার বাইরের এটা কি, যেটা তোমার সারাউন্ডিং মানে তুলনামূলকভাবে ঠান্ডা, বাইরের গ্যাস তুলনামূলকভাবে গুলো। ঠান্ডা। তাহলে লিখে নাও, আনসারটা ভালোভাবে লিখে নাও যে as the interior of the star, as the interior of the star is much hotter than the cooler atmospheres around the star. The cooler atmosphere of the star, of the star, around the star, of the star. Cooler atmosphere of the star is much hotter than the cooler atmospheres of the stars. Cooler atmospheres of the stars. Thus, the photons of appropriate energies, are absorbed by the atoms in the gas. Thus, photons of appropriate energies are absorbed by the atoms in the gas. So, most stellar spectra show absorption lines. So, most আরেকবার বলো, absorbed by the, তারপর কি বলবে? Absorbed by the atoms in the gas. Atoms in the gas. Atoms in the gas. So, most of the stellar spectra show absorption lines in abundance. আর শুভজিৎ যেটা বললো, Kirchhoff's law third point is applicable here. সেটাও লিখে রাখো যে Kirchhoff's law third point এখানে applicable হচ্ছে। So, এটা একটা question আসতে পারে। এইটা কোয়েশ্চেন ছিল। প্রত্যেকে বুঝেছো? অদিতি, শুভজিৎ, মৌসুমী, সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখান দিয়ে পড়ো, যদি ওই ছবিটা তো এ করতে হবে না, পড়ো অভিরূপ পড়ো। আচ্ছা দিদি বলছি, ওই ফার্স্ট লটা ওটা কি মানে কোন রকম ভাবে ব্ল্যাক বডি কে মেনশন করছে? কারণ অল ওয়েভলেন্থ বলেছে। ফার্স্ট লটা কি লিখেছো? luminous solid liquid or dense gas emits light of all wavelengths. হ্যাঁ, ব্ল্যাক বডি রেডিয়েশনকেই ইঙ্গিত দিচ্ছে। কার্চফস ল তো বেসিক্যালি ব্ল্যাক বডি রেডিয়েশন থেকেই আসে। তোমরা তো ডিরাইভ করতে না ছোটবেলায়, প্ল্যাঙ্কস ল ওগুলোকে ডিরাইভ করেছো ওইখানে। কার্চফস ল থেকেই তো প্ল্যাঙ্কস ল ডিরাইভ করতে, ওটা থেকেই আসে। দেখবে যেখানে তোমরা ওই মানে কিসের সঙ্গে মনে হয় কাইনেটিক থিওরি অফ গ্যাসের পরে একটা রেডিয়েশন পড়ানো হতো,
সেইখানে হ্যাঁ, ক্লাসিক্যাল আর কোয়ান্টাম রেডিয়েশন। এইখানেই পড়ে থাকবে যে কার্চাস লটা ওখানে পড়ানো হয়, ওখান থেকে কিভাবে আসছে না আসছে সেটা। ঠিক আছে, অভিরূপ পড়ো। হ্যাঁ করছি। Stellar spectra is taken using a slit spectrograph. Detailed shape of a spectral line is called the line profile. Total absorption in the line is usually expressed in terms of equivalent width. Equivalent width. Equivalent width of a spectra line depends on how many atoms in the atmosphere are in a সরি specific. সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও, নেমে আছে। হ্যাঁ, equivalent width of a spectral line depends on how many atoms in the atmosphere are in a state in which they can They absorb. can absorb the wavelength in question. The more atoms there are, the stronger and broader the spectral line is. For example, a typical equivalent width of a metal line Fe in the solar spectrum is about 10 picometer. Spectral এই classification. জন্য ছবিটা দেওয়া নেই, ছবিটা কোথায় গেল? যা, এটা তো ইয়েটার দেওয়াই নেই, তোমরা বুঝবে কি করে? যাই হোক, তাহলে লাইন প্রোফাইল কোনটা বলো তো? এইটা হচ্ছে লাইন প্রোফাইলটা, এই যে এরকম যে একটা শেপ, সেটা লাইন প্রোফাইল। কারণ আসলে তোমার পাওয়া যাওয়ার কথা এরকম একটা জিনিস, সেইটা থেকে এই জিনিসটা বানানো হয় বিভিন্ন সিমুলেশন বা লাইন প্রোফাইল কোনটা? এইটা লাইন প্রোফাইল। ওই যে গ্রাফিক্যাল যে দেখতে লাগে তো এইরকম এইরকম জিনিস পাওয়া যায় আসলে ছবি তুললে। তোমরা তো তাই করবে যখন তোমরা ইয়েগুলো করো, বলো, আরে সলিড স্টেটের যেগুলো হয় এক্স আর ডি, ওগুলো যখন করো তখন ওকে যেটা অ্যাকচুয়াল আসার কথা সেটা দেখতে কিন্তু ওরকম সুন্দর লাইন মার্কা গ্রাফ আসার কথা নয়, আসে তোমার ওই রকমই, সেটা থেকে মানে আমরা করে নিই যে এরকম ভাবে রিডিউস করে নিই কার্ভটাকে, তো এইটাকে বলছি লাইন প্রোফাইল। আর ইকুইভ্যালেন্ট উইথ মানে কি, ধরো তোমাকে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ বলে দিল যে এত ওয়েভলেন্থে উইথটা বার করো, তার মানে সেই ওয়েভলেন্থে কতগুলো অ্যাটমস এসে জড়ো হচ্ছে যারা ওখানে অ্যাবজর্পশনে পার্টিসিপেট করেছে, সেই নাম্বার অফ অ্যাটমস যতটুকুনির মধ্যে থাকবে ওই ওয়েভলেন্থের কাছাকাছি, সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট উইথ। মানে ধরো যদি আমি এইটাকে নিই, ধরো আমি এই ওয়েভলেন্থ থেকে ফিক্স করি এটা 656, তো ধরো এটা হচ্ছে 6, ধরে নিলাম 655, যদিও তার নয়, স্কেলিংটা অন্য। তো 655 এর অ্যারাউন্ডে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যাটমস কোথায় অ্যাকুমুলেট করছে, কোন রিজিয়নে করছে সেটা দেখবে, সেই যে রিজিয়নটা সেইটুকুনিটা হবে হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট উইথ। বুঝতে পারলেন? এবং যত বেশি অ্যাটম ঢুকবে তত কি হবে, ওটা স্ট্রঙ্গার আর ব্রডার হবে। যদি এখানে আরো অ্যাটম ঢুকতো, এই ইয়েটা মানে এই কার্ভটা ফল করতো আরো কি হয় ছড়িয়ে গিয়ে, তাহলে সেক্ষেত্রে উইথটা বাড়তো। তো এখান থেকেই একটা জিনিসই জানা, সেটা হচ্ছে লাইন প্রোফাইলের ইকুইভ্যালেন্ট উইথ কি, দিতে পারে প্রশ্ন, ছোট প্রশ্ন হিসেবে। নেক্সট, স্পেকট্রাল ক্লাসিফিকেশন, সিভিআই, খুব ইম্পর্টেন্ট সবসময়ের জন্য, এটা আগে মুখস্থ করে নেবে যাতে কোনোদিনও না বলো। এই যে কি নাম যেন, সুশোভন, বিভি কালার ইন্ডেক্স থেকে কি জানা যায়, এইগুলো জানা যায়, যেটা এখন পড়তে চলেছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো অভিরূপ পড়ো। spectral classification done on the basis of absorption line strength seen in the spectra, also called Fraunhofer lines. Bit of history. Early astronomers called the spectral width the strongest hydrogen lines, spectra type A, and so on, went down to MNORS. Other line strength varied quite irregularly. Also the BV পিভি color reordering was done. New spectral sequence turned out to be also according to the colors of stars. Harvard classification based on lines which are mainly sensitive to stellar temperature কেন? rather than to luminosity or gravity. Any jump cannon classified to 20 20,000 না, 2 lakhs, sorry, 2 lakh stars between stars between 1900 1911 and 1914.
sequence is OBAFGKMLT. At the tool end, classification is more complicated. In addition to M stars, C and S stars are present depending on which molecular bands are seen. L and T are latest addition continuing the sequence after M, representing brown dwarf. OBA types are called early types and G, K, M, N and S are called late type stars. Nothing to do with their ages. ফাইন। তাহলে এইখানে তোমরা যেটা করলে যে যখন অ্যাস্ট্রোনমাররাও দেখলো যে বিভিন্ন স্টারের ক্ষেত্রে উই আর গেটিং ডিফারেন্ট কাইন্ডস অফ কি বলে স্টেলার ক্লাসিফিকেশনস পাচ্ছে, মানে কি সেক্ষেত্রে স্টেলার প্রপার্টিস এর ভেরিয়েশনস পাচ্ছে। কারোর ক্ষেত্রে দেখছে যে অন্য ধরনের মানে এমিশন হচ্ছে লাইটটা বাইরের দিকে, তার কালারটা আলাদা, কোনোটাকে ঠান্ডা কোনোটাকে গরম। এই সব কিছু দেখে তারা কি ঠিক করলো যে তার মানে এই যে কালার ইন্ডেক্স তার উপর বেস করে আমরা কতগুলো স্টারকে ক্লাসিফাই করতে পারি। সো প্রথম দিকে ওরা যে ক্লাসিফিকেশনটা করেছে যেখানে স্পেকট্রাল টাইপ এ বি সি ডি করে করে এম এন ও আর এস অব্দি গিয়েছিল। এই এ বি সি ডি এইভাবে যাওয়ার মানে কি এক একটা টাইপের মধ্যে এক একটা ধরনের কালারের স্টার পড়ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে এই প্রথম দিকের অ্যাস্ট্রোনমারদের যে ক্লাসিফিকেশনস করা, ইন দ্যাট কেস দে হ্যাভ এমফাসাইজড অন দ্য কালার, মানে বেশি করে জোর দিয়েছিল এই লুমিনোসিটির উপর, কি দেখতে পেলাম সেই কালারটার উপর। বাট পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে না, লুমিনোসিটির থেকেও বেশি ফান্ডামেন্টালিস্ট টেম্পারেচার, এবং সেই টেম্পারেচার থেকে ক্লাসিফিকেশন করাটা বেশি যুক্তিযুক্ত। সো পরবর্তীকালে হার্ভার্ড ক্লাসিফাই করলো কিসের উপর বেস করে? স্টেলার টেম্পারেচার। নাও হোয়াট ইজ স্টেলার টেম্পারেচার? স্টেলার টেম্পারেচার মানে ওই সারফেস টেম্পারেচার যেটা আমি বাইরের অবজারভেশন দিয়ে মাপতে পারছি, which is not at all কি বলবো কানেক্টেড উইথ দ্য কেমিক্যাল কম্পোজিশনস। বাইরের যে টেম্পারেচার দ্যাট ইজ দ্য স্টেলার টেম্পারেচার। সো সেটার উপরে যখন বেস করে ওরা ক্লাসিফাই করলো তখন স্টারগুলোর ক্লাসিফিকেশন কিরকম হলো? ও বি এ এফ জি কে এম এল টি এই অর্ডারিং এ শুরু হলো। আগে যেটা এ থেকে শুরু করে এম এন ও আর এস অব্দি যাচ্ছিল, এখন কিন্তু সেটার ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়ে ও বি এ এফ জি কে এম এল টি এলো, এবং তার সঙ্গে বলছে আরো দুটো জিনিস এসছে, সেগুলো হচ্ছে সিআরএস। সিআরএস নতুন যুক্ত হয়েছে যেগুলো মলিকিউলার ব্যান্ডস। অর্থাৎ কি, ধরো এই যে রিজিয়নটা এগুলো তো সব অ্যাটমের এমিশন অ্যাবজর্পশন নিয়ে হয়েছে, তাদের লাইন দেখে আমরা টেম্পারেচার বার করে ক্লাসিফাই করলাম। এবার অ্যাটমের মধ্যে যে মলিকিউল, সেই মলিকিউলের মধ্যে আবার পার্থক্য দেখতে পেলাম। মানে একটা ধরো যে হয় না টিফিন বক্স গুলো, যে একটা বড় টিফিন বক্স তার মধ্যে আরো একটা ছোট টিফিন বক্স, তার মধ্যে একটা ছোট টিফিন বক্স, সেরকম ব্যাপার। অ্যাটমিক স্পেকট্রাল ক্লাসিফিকেশনস করে ফেলার পর কিছু অ্যাটমিক স্পেকট্রার মধ্যে আবার মলিকিউলার স্পেকট্রাল মানে তারতম্য রয়েছে। সো ইন দ্যাট কেস সেখানে আবার এই দুটো হাত বেরিয়ে গেছে, সিআরএস। আর এক্ষেত্রে তোমার বলা হচ্ছে কি, এই বাঁদিকের যারা রয়েছে তারা হচ্ছে আর্লি টাইপস, আর ডান দিকের এই জি কে এম এল টি এরা হচ্ছে কি লেট টাইপ স্টার্স। কখনোই এর মানে এটা নয় যে এরা বয়সের দিক দিয়ে মানে পুরনো কেউ নতুন এরকম কিছু নয়, এটা কিন্তু এন্টায়ারলি ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার, স্টেলার টেম্পারেচার। ধরে নেওয়া হচ্ছে যে এই দিকের যে টেম্পারেচার গুলো সেটা এটা ঠিক উল্টো, মানে বেশি থেকে কমে যায়, এই কম থেকে বেশিতে যায়, উল্টোটা দেখবে বেশি থেকে কমে আসে। যখন এইচআর ডায়াগ্রাম প্লট করবে উল্টো দিকের প্লট হয়। সো সেই রকম ভাবেই নামকরণ করা হয়েছে আর্লি টাইপস আর লেট টাইপস। বোঝা গেছে দিদি? ও বি এ এফ এই যে এই ওয়ার্ডগুলো কেন চুজ করেছে? কোন স্পেশালিটি আছে? না, ও বি এরকম কোনো স্পেশালিটি নেই। পরবর্তীকালে যখন তোমরা মিন সিকোয়েন্স স্টার তোমার বিভিন্ন ক্লাসিফিকেশনস গুলো করবে ওটার সঙ্গে কানেক্ট করতে পারবে, এইগুলোকে ওটার সঙ্গে তুমি ক্লাসিফিকেশনসটা কানেক্ট করতে পারবে। কোনো ফুল ফর্ম নেই এগুলোর কোনো? না, ও বি এর এরকম কোনো ফুল ফর্ম নেই। নিচেরটা পড়ো। Spectral lines are formed in the photosphere of a star, so we must understand the structure of a photosphere. Temperature declines rapidly over a short distance between the level at which the star is completely opaque and level where the chromosphere and corona begin. Shape of a spectral line. The line profile reflects the condition at a range of height so that the average gas velocities at different
at different heights have an effect to the range of wavelengths included in the spectral line. Absorption lines of Fe with width and depth relative to the continuum. The wings of the line also tend to come from gas at deeper, hotter layers, which are both brighter and have more fast moving atoms. আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যেটা তুমি কোয়েশ্চেন করছিলে না ও বি অ্যান্ড অল, সেটার কোনো ফুল ফর্ম নেই, তবে আমি দেখলাম আমি একটা প্রজেক্ট করেছি সেখানে না এইটার যে মানে চার্টটা দেওয়া আছে, ও স্টার হলে কি কি ক্যারেক্টারিস্টিক্স হবে, বি স্টার হলে কি কি ক্যারেক্টারিস্টিক্স হবে। তা আমি ওই ইয়েটা আমার প্রজেক্টটা আপলোড করে দেবো, ওটা ওই এইচআর ডায়াগ্রামের উপরে একটু অ্যাডভান্সমেন্ট প্লটিং নিয়ে, সেখানে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। মানে অ্যাজ সাচ ও ফর ওল্ড, বি ফর ব্ল্যাক, ব্লু এরকম ভাবে বোঝানো হয় না। ধরো ও এরই অনেকগুলো ধরনের ইয়ে হতে পারে, মানে ও স্টারের ক্ষেত্রে সেটা একটা ব্লু হোয়াইট স্টার হতে পারে, মানে হট হবে এরকম। বি এর ক্ষেত্রে বলতে সেটা একটা ব্লু স্টার হয়ে যাবে, মানে কালারটা ব্লু থাকবে, লিউমিনোসিটি অনেক হাই হবে, এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সেটা আমি পাঠিয়ে দেবো, ওই চার্টটা এখানে দেওয়া নেই, ইদার আমি এই পিডিএফ এ ইনক্লুড করবো, নইলে আমার প্রজেক্টটাও পাঠাবো, ওটা তোমরা এমনিও দেখতে পারো, ওটা একটা এইচআর এর উপর অ্যাডভান্সমেন্ট আছে, তো ওখানে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এই আচ্ছা ও দিদি, এখানে এর কি সিগনিফিকেন্স? হ্যাঁ এখানে দিদি লাস্ট লাইনে লিখেছো না, নাথিং টু ডু উইথ দেয়ার এজেস, হ্যাঁ হ্যাঁ। এটা তো লাইফ টাইম তো ডিপেন্ড করে, এজেস তো তাও মানে তো ডিপেন্ড করতেই পারে মানে। না মানে তুমি ক্লাসিফিকেশনটা করার সময় কোনোভাবে এজের ওপর বসিয়ে ক্লাসিফাই করছো না, অর্থাৎ এই ও বি এ তারা আর্লি মানে তারা খুব প্রথম দিকের, এরা খুব শেষের দিকের, এরকম হবে না। তুমি ওই টাইপের স্টার গুলোর বিভিন্ন স্টেলার প্রপার্টি মাপবে, সেখান থেকে তার লাইফ টাইম ইউ ক্যান ক্যালকুলেট, বাট সেই লাইফ টাইম ক্যালকুলেট করার পরেও এই তারাগুলো যে এই একই সিকোয়েন্সে বসে থাকবে এরকম নাও হতে পারে। মানে উল্টোটা আর কি, তাই তো? মানে আগে না, ডিফাইন করে উল্টোটা হতে তারপর। পারে, মানে এই সিকোয়েন্সটা কখনোই ওদের বয়সের উপর ভিত্তি করে না, টেম্পারেচারের উপর ভিত্তি এই করে। সিকোয়েন্সটা থেকে বের করতে পারবো, কিন্তু হ্যাঁ, এই ডিপেন্ডেন্স সিকোয়েন্সটা ফলো করবেই এজের ক্ষেত্রে, দ্যাট ইজ নট ট্রু। ঠিক আছে? আর ও বি এ ওই যে কি নাম অভিরূপ যে কোয়েশ্চনটা করছিলে, বুঝতে পারলে কি বললাম? এইটা তোমাকে তখনই গেলে ক্লিয়ার হবে যখন এইচআর ডায়াগ্রামটা পুরো পড়ে ফেলবে, কারণ এইচআর ডায়াগ্রামে সব ধরনের স্টারগুলোকে প্লট করবে তোমরা, লিউমিনোসিটি ভার্সেস টেম্পারেচার করে যখন প্লটটা করবে এই স্টারগুলোকে প্লট করতে শিখবে। এবার এই প্লট করতে যখন যাবে, আমি জানি না এই পিডিএফ এ রয়েছে কিনা, যদি নাও থাকে তো আমি চার্টটা দেবো। এই ও বি এ এরা হচ্ছে একটা টাইপ যাদের দুটো তিনটে করে ক্যারেক্টারিস্টিক্স আছে, স্পেসিফিক্যালি দে ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ নেম, এরকমই বলা হয় ও টাইপ স্টার, এ টাইপ স্টার, বি টাইপ স্টার, এইভাবেই ডাকা হয়। বাট দ্য ক্যারেক্টারিস্টিক সেগুলো হচ্ছে আলাদা আলাদা, ও এর জন্য আলাদা, বি এর জন্য আলাদা, এর জন্য, এবং তার মানে এক্সাম্পলও তোমরা পেয়ে যাবে। সো ওই চার্টটা আমি ঢুকিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? অভিরূপ জিজ্ঞেস করছিলে যে, ঠিক আছে বলো, এইটা তো পড়লে। আচ্ছা, এইটা থেকে তেমন কিছু বলার নেই, এটা তোমরা তো মানে শেপটা জাস্ট জানা, এই প্রোফাইলটা জানো আশা করি, এখান থেকে সেরকম কিছু বলার নেই, আর কোয়েশ্চেনও সেরকম কিছু আসার নেই। এই যে ক্লাসিফিকেশনটা ও দিয়ে দিয়েছে, এখানে তো দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে তো অসুবিধা নেই, কি কোনটাকে বলছে দেখো, দিয়ে দিয়েছে। এই যে এক্স্যাক্টলি কোনো নাম নেই, হয়তো ডব্লিউর ক্ষেত্রে উলফ্রেড বলছে, আর এন এস এই স্টার গুলোর আবার কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তো এখানে দেওয়াই রয়েছে, পড়ো এটা তাহলেই বুঝতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওরকম নাম আলাদা করে কিছু না, পড়ো ও টাইপের ক্ষেত্রে কি কি হয়। উলফ্রাইটটা একটা স্পেশাল কেস, উলফ্রাইট নিয়ে একটা ইয়ে রয়েছে, পিকুলিয়ার স্পেকট্রা দেখা যায় উলফ্রাইটের ক্ষেত্রে, মানে ওটা আবার একটা আলাদা সেকশন। Special type O, hottest blue white star with few lines, strong helium 2 absorption, Absorption lines and helium 1 absorption lines. helium 1 absorption lines becoming stronger. Hot B, hot blue white, helium 1 absorption line strongest at B2, helium 1 Balmer absorption lines becoming stronger. A, white Balmer absorption lines strongest at A0, becoming weaker later. CA2 absorption lines becoming stronger. Yellow white, calcium 2 lines continue to strengthen as Balmer lines continue to weaken. Neutral metal absorption lines Fe, iodine, chromium, Chromium 1. Chromium 1. Yellow, solar type spectra, calcium 2 lines continue becoming stronger,
Fe1, other neutral metal lines becoming stronger. Cool orange, calcium 2, hydrogen and calcium, hydrogen and potassium lines strongest at K0, becoming weaker later. Spectra dominated by metal absorption line. Cool red, spectra dominated by molecular absorption bands, especially titanium oxide and vanadium oxide. Neutral metal absorption lines remain strong. Very cool dark red, stronger in infrared than visible. Strong molecular absorption bands of metal hybrids, water, Right. water, carbon monoxide and alkali metals, titanium oxide and vanadium oxide are weakening. Coolest infrared, strong methane bands but weakening carbon monoxide bands. Class W stars are very hot stars known as Wolf Rayet stars. RNA stars are cool stars with particular types of molecular bands. L stars are possibly not truly stars at all, in the sense that they may not have nuclear reaction at their cores. আচ্ছা, তো এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, তোমরা আমাকে বলো সান কি ধরনের স্টারে পড়বে? Star জি। জি। কেন জি হবে? এইটা আছে সোলার টাইপ স্পেকট্রা। আচ্ছা, জি তাহলে লিখে রাখো, পাশে মেন ওখানে সিকোয়েন্স স্টার লিখে তো রাখো। সেখানে জি বলবো। হ্যাঁ, যে সান ইজ আ জি টাইপ মেন সিকোয়েন্স স্টার, এটা লিখে রাখো। কোথাও একটা লিখে রাখলেই হবে। তো এখানে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেবা, এবং বুঝতেই পারছো ধীরে ধীরে গরম থেকে ঠান্ডার দিকে গেছে তোমাদের সিকোয়েন্সটা। ও বি এ এফ জি কে এম এল এ টি এইভাবে গেছে। এটা আমি বলছিলাম, মানে ছোট থেকে বড়তে যায় কিন্তু উল্টো দিক দিয়ে, গরম থেকে ঠান্ডার দিকে নামবে সিকোয়েন্সটা। এগুলো তোমাদের এক্সাম্পলস গুলো রয়েছে। এখানে টাইপ অফ স্টার আছে, এটা একবার রিডিং করে নিও। এই চ্যাপ্টার এই পিডিএফ আছে, ঠিক আছে, না এটাতেই আছে, এখান থেকে পড়বে এখন। The spectral আগের এক মিনিট অভিরূপ, আগেরটা যতদূর বললাম তাতে কারোর কোনো প্রবলেম আছে? ওখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো মানে ওগুলো তো পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, কোনো অসুবিধা আছে? রাখতে হবে। মোটামুটি মানে তোমাকে কি জিজ্ঞেস করতে পারে, সানটা জিজ্ঞেস করে বা খুব কাছে কোনো একটা স্টার তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করলে এইরকম, মানে দু একটা স্টারের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে কোন স্পেকট্রাল টাইপে পড়ছে। সেকেন্ড নিয়ারেস্ট স্টার কি আমাদের বলেছিলাম পড়ানোর সময়? Proxima Centauri. প্রক্সিমা সেন্টারি। তাহলে তার ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে কি ধরনের স্টার ওটা। স্ট্রংগেস্ট বা আমার সিরিজ যেটা ছিল। হ্যাঁ, মানে কোয়েশ্চেন এইভাবে আসবে, কোনোদিনই লিখতে দেবে না যে এই স্টারের এই টাইপ তার ক্যারেক্টারিস্টিক্স লেখো, এইভাবে তো লিখতে দেবে না তোমাদের। ওই মানে স্টার বা এই সান বা প্রক্সিমা সেন্টারি এই ধরনের স্টার তুলে জিজ্ঞেস করতে পারে কি ক্লাসিফিকেশনে ফেল। ঠিক আছে মৌসুমী? অদিতি কোথায়, বুঝতে পেরেছো অদিতি? হ্যাঁ দিদি। অভিরূপ এবার এ করো, এবার অদিতি পড়ো। The spectral sequence is a temperature sequence. The differences among the spectral types are due to differences in temperature. Example, hydrogen lines. The hydrogen absorption lines in the part of the spectrum at visible wavelengths all arise from H atoms with the electron in first excited state. P stars, 11,000 to 30,000 K. Most of H is ionized, so only very weak H lines, not much H around with electrons to make any absorption lines. Stars, 7,500 to স্টার, এ 11. স্টার, এটা বি এর পরে এ, টাইপটা এ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, A stars, 7,500 to 11,000 Kelvin. Ideal excitation conditions. Strongest H lines. এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। এ স্টার হলে এইচ লাইন যেটা পাবো সেটা স্ট্রংগেস্ট, whereas বি এর ক্ষেত্রে খুবই উইক আমরা এইচ লাইন পাবো, এগুলো একটু মাথায় রাখতে হবে। এ বি এর ক্ষেত্রে কিরকম, জিটা ভালোভাবে মাথায় রাখতে হবে। পড়ো।
G stars 5200 to 5900 Kelvin. Too cool, little excited H, so only weak H lines because the electrons are mostly in the ground state instead of the first excited state. কার আওয়াজ হচ্ছে গো? আচ্ছা পড়ো। Yerkes spectral classification. Based on luminosity, since luminosity of different stars could be very different even though their effective temperatures are same. 6 different luminosity classes are distinguished. 1A. Most luminous supergiants. 1B. Less luminous supergiants. 2 luminous giants, 3 normal giants, 4 subgiants, 5 main sequence stars, dwarfs. তার মানে হচ্ছে আমরা যত ক্লাসিফিকেশন গুলো করলাম ও এ বি জি এই সব কিছু সবগুলোই হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে নিলাম, কিন্তু বলছে এরকম হতে পারে যে দুটো তারার ক্ষেত্রে তাদের আমরা এফেক্টিভ টেম্পারেচার সেম দেখছি কিন্তু তাদের লুমিনোসিটি আলাদা, সুতরাং সেক্ষেত্রে তাদের আবার একটা ক্লাসিফিকেশনের প্রয়োজন রয়েছে। ইন দ্যাট কেস এই 1A 1B 1 2 3 4 5 এই ধরনের ক্লাসিফিকেশনস গুলো করা হয়েছে, ঠিক আছে? Luminosity class determined from spectral lines that depend strongly on the stellar surface gravity, which is closely related to the luminosity. Masses of giants and dwarfs are roughly similar, but radii of giants are much larger than those of dwarfs. এটা জানতে হবে ডুয়ার্ফস আর জায়ান্টের মধ্যে পার্থক্য কি, এগুলো আরো ডিটেইলসে পড়বে, ঠিক আছে? পড়ো। Small g equals to capital G m by r square at the surface of a giant is much smaller than for a dwarf. Gas density and pressure in the atmosphere of a giant is much smaller. Gives rise to luminosity effects in stellar spectrum, which can be used to distinguish between stars of different luminosities. তাহলে লিউমিনোসিটি ক্লাসটা কি? লিউমিনোসিটি ক্লাসটা হচ্ছে আমরা ও কি ধরনের মানে কি বলে ওর যে লুমিনোসিটিটা কোনো স্টারের আর একটা স্টারের থেকে পার্থক্য হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কেন স্টেলার সারফেস গ্র্যাভিটির জন্য, এবং সেইটার জন্য কি হয়ে যাচ্ছে যে ওদের লুমিনোসিটির পার্থক্য দিয়ে আমরা ওদের ক্লাসিফাই করে দিচ্ছি। এবার এই যে ক্লাসিফাই গুলো করলাম সেখানে জাইন্টস আর ইয়ের মধ্যে যে জাইন্টস আর ইয়ের কোথায় গেল এটা ডুয়ার্ফস ডুয়ার্ফসের মধ্যে জায়ান্টস আর ডুয়ার্ফসের মধ্যে যে ক্লাসিফিকেশনস গুলো করতে পারছি সেগুলো কেন করছি, অর্থাৎ সেখানে আবার কি লুমিনোসিটির বাইরেও তার একটা সাইজের ব্যাপার চলে আসছে, সেখানে এই যে রেডিয়াস দিয়ে সেটাকে ডিফাইন করেছে, ঠিক আছে? সো এইভাবে তোমার বিভিন্ন ক্লাসিফিকেশন, এগুলো জাস্ট ফর নোট জানা, জাস্ট এটা মাথায় রাখবে যে দুটো ক্লাসিফিকেশনস আমরা শিখলাম, একটা টেম্পারেচারের উপর বেস করে, অ্যানাদার ওয়ান ইজ অন বেসড অন লুমিনোসিটি, ঠিক আছে? তারপরে এসব পিকিউলিয়ার স্পেকট্রা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এবং কোয়েশ্চেন আসেই এখান থেকে। পড়বো? হুম। Peculiar spectra. The spectra of some stars differ from what one would expect on the basis of their temperature and luminosity. Such stars are called peculiar. Wolf-Rayet stars are very hot stars. The first examples were discovered by Charles Wolf and George Wright in 1867, show odd emission lines of hydrogen and ionized helium, carbon, nitrogen, and oxygen, hardly any absorption lines. Very massive stars that have lost their outer layers in a strong stellar wind has exposed the stellar interior different spectrum than the normal outer layers.
Many Wolf-Rayet stars are members of binary systems. About 15% of all O and B stars have emission lines in their spectra. Strongest emission lines are those of the P, uh, P Cygni P Cygni stars, which have one or more sharp absorption lines on the short wavelength side of the emission line. Lines are formed in a thick expanding envelope, often variable. Peculiar A stars or AP stars are usually strongly magnetic stars where the lines are split into several components by the Zeeman effect. ফাইন, তাহলে এখানে এসো। পিকিউলিয়ার স্পেকট্রা কি বলছে? দ্য স্পেকট্রা অফ সাম স্টার্স ডিফার ফ্রম হোয়াট ওয়ান উড এক্সপেক্ট অন দ্য বেসিস অফ দেয়ার টেম্পারেচার অ্যান্ড লুমিনোসিটি। সাচ স্টার্স আর কল্ড পিকিউলিয়ার। অর্থাৎ আমি যে লুমিনোসিটি বা টেম্পারেচারের ক্লাসিফিকেশনস গুলো করছি সেই সিকোয়েন্সে আস্তে আস্তে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। যেরকম টেম্পারেচার আমি কি দেখলাম, ও থেকে ধীরে 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 টেম্পারেচার কমে কমে আসছে, সো তার মাঝখানে হঠাৎ একটা এক্সেপশনাল কেস উঠে আসতে পারে। লুমিনোসিটির যে ক্লাসিফিকেশনস গুলো করলে সেক্ষেত্রে এরকম হতে পারে। সো সেই রকম এক্সেপশনাল কেস যারা দেখাচ্ছে তাদের আমরা ফেলছি পিকিউলিয়ার স্পেকট্রাম, যার মধ্যে Wolf-Rayet stars are very odd stars. The first example were discovered by Charles Wolf and George Rayet in 1867. Show broad emission lines of hydrogen and ionized helium, carbon, nitrogen, oxygen, hardly any absorptions line. তাহলে এক্ষেত্রে কি হলো, একটা এক্সেপশনাল কেস। এতক্ষণ আমরা সবই দেখছিলাম অ্যাবজর্পশন লাইন পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিরকম ভাবে ক্লাসিফাই করছিলাম, কিন্তু এর ক্ষেত্রে কোনো অ্যাবজর্পশন লাইনই পেলাম না, উল্টে এমিশন লাইনস পেয়ে গেলাম। সো দিস ইজ আ পিকুলিয়ার বিহেভিয়ার। Very massive stars that have lost their outer layers in a stronger stellar wind has exposed to the stellar interior different spectrum than the normal outer layer. তাহলে যারা অলরেডি হারিয়ে গেছে তাদের ক্ষেত্রেও যে স্টারগুলোর অস্তিত্ব হয়তো এখন আর নেই, বাট লাইটটা পাচ্ছি সেটা থেকে দেখছি, সেক্ষেত্রেও কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার্স দেখা যায়। সো এই হচ্ছে তোমার পিকুলিয়ার স্পেকট্রামে। এগুলো আমি আরেকটু ডিটেলে তোমাদের যে পিডিএফটা তোমরা পাবে সেখানে আরেকটু ডিটেলসে পাবে। পিকুলিয়ার স্পেকট্রা আরো কিছু জিনিস বলার আছে, এই জিম্যান এফেক্ট থেকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওটা ঢুকবে। তো এই অবধি বোঝা গেছে পিকুলিয়ার স্পেকট্রা পিকুলিয়ার বিহেভিয়ারের জন্য কিভাবে সেটাকে আলাদা করে দিচ্ছে যে রেগুলার সিকোয়েন্সের থেকে। হ্যাঁ বলো। ডাব্লিউ ডাব্লিউ ছিল না, টি ডাব্লিউটা কোথায় পড়লো? ওপরে ওই Wolf-Rayet স্টার তো পিকুলিয়ার স্টার, তাই ওই ক্লাসিফিকেশনে ছিল না। এই Wolf-Rayet স্টারস যেগুলো তারা পিকুলিয়ার স্টার, তারা তো এমিশন লাইন দেখায়, এগুলো তো অ্যাবজর্পশন স্পেকট্রামের উপর বেস্ট করে তৈরি করেছে, বুঝলে? এসো এবার এতে এসো, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আর এটা থেকে প্রশ্ন পাবেই, চোখ কান বন্ধ করে একটা প্রশ্ন পাবেই। বলো। Hertzsprung-Russell HR diagram or color magnitude diagram shows the relationship between absolute magnitude, luminosity, classification, and effective temperature of stars. Stellar evolution tracks. MS is a mass sequence with the most massive stars, hottest and most luminous. MS stars are in a stable phase where hydrostatic equilibrium prevails, H-burning luminosity. Stars spend nearly 90% of their lifetimes on the surface. Since giants and dwarfs of the same spectral class have nearly the same surface temperature, the difference in luminosity must be due to a difference in radius. The giants, supergiants, and white dwarfs can all be distinguished spectroscopically even if their distances and hence Spectroscopically even if their distances and hence luminosities are not known. The line
profiles change shape depending on the surface gravity of the star, 100 times brighter than the sun. ফাইন, তাহলে এইচআর ডায়াগ্রামের কি করা হচ্ছে আমি একটু আগেই তোমাদের বলছিলাম, এই যে তোমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনস গুলো পড়ছো সেগুলো বুঝবো, মানে সেগুলোকে বেশি ভালোভাবে বুঝতে পারবে এই এইচআর ডায়াগ্রাম থেকে। এইচআর ডায়াগ্রামের ক্ষেত্রে কালার ম্যাগনিটিউড ডায়াগ্রাম বলছে এটাকে, এর ক্ষেত্রে ওর ম্যাগনিটিউড লুমিনসিটি, এটার সঙ্গে টেম্পারেচারের একটা প্লট, এবং দেখো একটা পার্থক্য দেখলে বুঝতে পারবে যে কিভাবে স্কেলিংটা করছে। স্কেলিং এইখানে ঠিক মানে কিভাবে বোঝাবো, স্কেলিং এর অর্ডারটা, এই যে অ্যাবসলিউট ম্যাগনিটিউড কিভাবে শুরু হয়েছে, বাদিকে একটা আমি স্কেলিং করেছি, বাদিকেও একটা স্কেলিং করেছি, ডান দিকেও একটা স্কেলিং করেছি, বাদিকে রয়েছে আমার লুমিনসিটি, ডান দিকে রয়েছে আমার অ্যাবসলিউট ম্যাগনিটিউড, এবং দুটোর ক্ষেত্রে কি বলে টেম্পারেচারের সঙ্গে আমরা সেটাকে প্লট করেছি। তো টেম্পারেচার দেখতে পাচ্ছ ও থেকে এম মানে কি, অবশ্যই সেক্ষেত্রে টেম্পারেচার বাড়া থেকে কমছে, এখানে ও এর ক্ষেত্রে বেশি, ধীরে ধীরে টেম্পারেচার কমছে। তাহলে এটা এক নম্বর একটা এক্সেপশনাল কেস, কারণ তোমরা যখন গ্রাফ প্লট করো ছোট থেকে বড় করো, এখানে টেম্পারেচারটা বড় থেকে ছোট প্লট করা হয়েছে, ফলে এই লিউমিনোসিটি ভার্সেস যখন টেম্পারেচার প্লট করছো আমরা কিন্তু যত টেম্পারেচার কমাচ্ছি তত দেখতে পাচ্ছি যে স্টারের সঙ্গে মানে তত লুমিনোসিটির ফলটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে নেগেটিভের দিকে ফল করছে। আর একইভাবে অ্যাবসলিউট ম্যাগনিটিউড স্কেলটাও ঠিক তাই করা হয়েছে, সেক্ষেত্রেও দেখো টেম্পারেচারের স্কেলটা সেই উল্টো রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা অন্যরকম ব্যাপার যে এইচআর ডায়াগ্রামের ক্ষেত্রে কেন উল্টো রাখা হয়। এবার তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে কেন হঠাৎ করে এইরকম স্কেলিং বাঁচলো যে উল্টো স্কেলিংটা করলো, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যেটা তোমরা পরের দিন আমাকে বলবে যে এইচআর ডায়াগ্রামে এই উল্টো টেম্পারেচার স্কেলিং করার কারণটা কি, এই কোয়েশ্চেনটা তোমরা পরের দিন বলবে। আর এই এইচআর ডায়াগ্রাম থেকে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনস গুলো করা হয়, মেন সিকোয়েন্স, হোয়াইট ডুয়ার্ফ, জায়ান্ট, সুপার জায়ান্টস এন্ড অল। সো মেন সিকোয়েন্স স্টার কি, সুপার জায়ান্ট স্টার কি, জায়ান্ট স্টার কি, হোয়াইট ডুয়ার্ফস কি, এখানে পুরোটা ভালোভাবে লেখা নেই, এটা দেখতে পাচ্ছি পুরোটা দেওয়া হয়নি এখানে, তো ওগুলো আমি ঢোকাবো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই অবধি পড়বে, এই এইচআর ডায়াগ্রাম কতটাই হোয়াট ডু দিস অবজারভেশনস টেলস আস, এই অবধি তোমরা পড়বে, আমি পিডিএফ আপলোড করার পরেই পড়তে পারবে। সো স্টেলারের এই অবধিই থাকবে, ঠিক আছে? স্টেলারের এতটাই আজকের ক্লাসে হলো, নেক্সট ডে থেকেই তোমার বোলসম্যান ইকুয়েশন, সাহা ইকুয়েশন করবো। হ্যাঁ, বলছিলাম যে ওই যে ডায়াগ্রামটা যে রয়েছে না এইচআর, ওইটাতে মানে এখানে তো স্টার গুলো বিভিন্ন মানে ক্যাটাগরিতে করা হয়েছে, কিন্তু আমাদের তো ইউনিভার্সে মানে প্রচুর স্টার রয়েছে, তাহলে মানে এই মাঝখান গুলো ফাঁকা কেন রয়েছে? এই যে মানে মেন সিকোয়েন্স, তারপর মানে তুমি এইগুলোর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গার এইরকম মানে লুমিনোসিটি বা অ্যাবসলিউট ম্যাগনিটিউডে কি কোনো স্টার পাওয়া যায়নি এখনো? না, মানে ওই ফাঁকা যে জায়গা কাউকে ফেলতে পারেনি, ওই রিজিয়নটায় পড়বে। দেখো এখানে ওই পিকিউলিয়ার বলে কিন্তু কেউ নেই তোমার গোটা ডায়াগ্রামে, অর্থাৎ যারা ওই পিকিউলিয়ার গুলো তারাই ওই ফাঁকা কোথাও বসে রয়েছে, যাদের এইচআর ডায়াগ্রাম আনতে পারিনি, কারণ এইচআর ডায়াগ্রাম লুমিনোসিটি, অ্যাবসলিউট ম্যাগনিটিউড আর টেম্পারেচারে যে ক্লাসিফিকেশনসটা করছে সেটা অ্যাবজর্পশন স্পেক্ট্রামের উপর বেস করে করছে, বা যেটা নরমালি হওয়ার কথা সেটার উপর বেস করে করছে। কিন্তু এরকম তো হতেই পারে যে এই স্টারগুলো বাদও যে জায়গাগুলো এখানে ব্ল্যাঙ্ক সেখানেও কেউ বসে রয়েছে, তারাই সেই পিকিউলিয়ার স্পেকট্রাম, যেটারও প্লটিং সম্ভব। এখন তোমার পিকিউলিয়ার স্পেকট্রারও প্লটস চলে এসেছে, মানে এইচআর ডায়াগ্রামের মধ্যে দেখায়, ওটা আমি দেখছি, দাঁড়া, ওটাও আমার এক বন্ধু করেছিল, তো আমি যদি ওর কাজটা পাই আমি পাঠাবো। আমার কাছটা এই এইচআর এরই একটা অ্যাডভান্সমেন্ট রয়েছে, 3 ডাইমেনশনালটা রয়েছে, আর আমার যে বন্ধুটা করেছিল পিকিউলিয়ার স্টারের ক্ষেত্রে করেছিল এরকম এইচআর ডায়াগ্রামের প্লটের মতো। ওটা আমি দেখছি, মানে ওটা কি হয়, পিকুলিয়ার স্টারস ইজ আ ক্লাস, তার মধ্যে অনেক অনেক স্টার থাকে এবং তাদের বিভিন্ন বিভিন্ন লিউমিনোসিটি চেঞ্জ হয়, তাদেরও একটা প্লটিং হয়, যেরকম এখানে এইচআর ডায়াগ্রামে তোমরা প্লট করলে মেন সিকোয়েন্স, জায়ান্ট, সুপার জায়ান্ট, হোয়াইট ডুয়ার্ফ বলে, ওখানে পিকুলিয়ার স্টারেরই ইটসেলফ একটা প্লট হয়, এবং সেখানে আবার কিছু কিছু ছোট ছোট ভাগ ভাগ করে স্টারগুলোকে দেখানো যায়। বুঝতে পারলে? তখন আমি দেখছি ওই দুটো কাজ আমি তাহলে পাঠাবো তোমাদের, ওটা দেখলে বুঝতে পারবে। পিকুলিয়ার স্টার ইটসেলফ হচ্ছে একটা পুরো আলাদা মানে টপিক, যেটার উপর অনেক কাজ করা যায়। আর এইচআর ডায়াগ্রাম তো আরোই ইম্পর্টেন্ট, এইচআর ডায়াগ্রাম থেকে কোয়েশ্চেন পাবেই, একদম শিওর থাকো। সো বোঝা গেছে কতটা কি কাজ রইল? অদিতি, সুশোভন, অভিরূপ, শুভজিৎ, মৌসুমী, 5 জন। হ্যাঁ দিদি। অভিরূপ,
অদিতি, সবাইকে আলাদা করে ডাকতে হবে? সবার নাম বললেন তো? হ্যাঁ মৌসুমী কোথায় চলে গেছে? যাই হোক, আচ্ছা এবার আমাকে অভিরূপ তুমি রেকর্ডিংটা অফ করো তো।